প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাজ্জাদ সরওয়ার, হাজী চেরাগ আলী ডিগ্রি কলেজ। বৈশ্বিক মহামারী করোনাকালে আশা করছি তোমরা সবাই ভালো ছিলে, ভবিষ্যতেও ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে বন্টন প্রণালী বলিতে কী বুঝো, বন্টন প্রণালীর গুরুত্ব বা প্রয়োজন এবং বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ এই বিষয়ে আলোচনা করব। প্রথমে পণ্যের বন্টন প্রণালী বলিতে কী বোঝায়। বন্টন সাধারণভাবে বলা যায় ভাগাভাগি করা। তো উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্ষেত্রে যখন উৎপাদনকারী বা উৎপাদক তার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছায়, তাহাকেই বন্টন প্রণালী বলা হয়। এই বন্টন প্রণালী কয়েকভাবে সংগঠিত হতে পারে। যদি প্রতিষ্ঠানটি আকারে ছোট হয়, সেক্ষেত্রে উৎপাদক তার উৎপাদিত পণ্য সরাসরি চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেয়। আবার যদি প্রতিষ্ঠানটি বড় হয় এবং তার উৎপাদিত পণ্য এক বা একাধিক হয়, সেক্ষেত্রে উৎপাদক তার উৎপাদিত পণ্য একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ভোক্তার নিকট তার পণ্য পৌঁছায়। এক্ষেত্রে বলা যায় এক্ষেত্রে আমরা বলতে পারি উৎপাদনকারীর কাছ থেকে পণ্যদ্রব্য কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে যে সকল মধ্যস্থকারী ও প্রতিষ্ঠান জড়িত থাকে তাকে মূলত বন্টন প্রণালী বলা হয়। এই বন্টন প্রণালী সংগঠিত হতে গেলে কয়েকটিগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে কয়েকটি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে বন্টন প্রণালী বলতে পারি। যেমন ১. আত্মনির্ভরশীল ব্যক্তি ও সংগঠনের সমন্বয়ে বন্টন প্রণালী গড়ে ওঠে। বন্টন প্রণালী উৎপাদক ও ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে। ৩. বন্টন প্রণালীর মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছায়। ৪. বন্টন প্রণালী সংক্ষিপ্ত বা দীর্ঘ হতে পারে। এই 4টি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা বন্টন প্রণালী বলতে পারি। এখন এই বন্টন প্রণালীর মডেল দুইভাবে হতে পারে। পূর্বেই বলেছি যে প্রতিষ্ঠানটি যদি ছোট হয় এবং তার উৎপাদিত পণ্য একটি হয় বা একাধিকও হতে পারে, কিন্তু আয়তন যদি ছোট হয়, সেক্ষেত্রে উৎপাদক সরাসরি ভোক্তার নিকট পণ্য পৌঁছে। এক্ষেত্রে উৎপাদক দেশ ভোক্তা। আবার উৎপাদক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি বড় হয় এবং তার উৎপাদিত পণ্য এক বা একাধিক হয়, সেক্ষেত্রে উৎপাদনকারী মধ্যস্থ কারবারির সহযোগিতা নিতে পারে। যেমন মধ্যস্থ কারবারি কে পাইকার, উৎপাদনকারী পাইকার, খুচরা বিক্রেতা এবং চূড়ান্ত ভোক্তা। এই হলো বন্টন প্রণালীর মডেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ব বন্টন প্রণালীর গুরুত্ব। কেনই বন্টন প্রণালী গুরুত্ব
বহন করে বা এর প্রয়োজন আছে। বন্টন প্রণালীর মূল কাজ হচ্ছে এর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া। এসব কাজের কারণে উৎপাদক ভোক্তার উভয়ের নিকট বন্টন প্রণালীর ভূমিকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বন্টন প্রণালীর গুরুত্ব প্রথমত উৎপাদন থেকে গুরুত্ব, দ্বিতীয়ত ভোক্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব এবং তৃতীয়ত সমাজের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। প্রথমত উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। এখানে কি কি সেটা হলো পণ্যের সহজলভ্য করা, 2 নাম্বার সত্যগত উপযোগ সৃষ্টি, 3 নাম্বার সময়গত উপযোগ সৃষ্টি, 4 অর্থসংস্থান, 5 ঝুঁকি গ্রহণ, 6 সরবরাহ। এর হলো উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে এই গুরুত্ব আছে বা প্রয়োজন আছে। 2 ভোক্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। 1 ব্যয় হ্রাস, 2 সেবা প্রাপ্তি, 3 তথ্য সরবরাহ, 4 পণ্য তুলনা, 5 অর্থসংস্থান, 6 সমঝোতা। তৃতীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, অর্থসংস্থান, জীবন এবং জাতীয় আয় বৃদ্ধি। এখন এই 3 দৃষ্টিকোণ থেকে প্রথমত যদি আমরা উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে আলোকপাত করি যে পণ্যের সহজলভ্য করা। পণ্য সহজলভ্য বিষয়টা হলো এটা বন্টন একটা প্রক্রিয়া। উৎপাদনে পারদর্শী হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভোক্তার কাছে, চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় না। এই জন্য পণ্য হয় সেক্ষেত্রে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছায় দিতে পারে। এই ক্ষেত্রে পণ্যের সহজলভ্য অর্জন হয়। 2 উপযোগ, তার উৎপাদিত পণ্য, উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য যখন তার মিডলম্যান কিংবা নিজে পণ্য হস্তান্তর করে বা ভোক্তা পেয়ে থাকে, তখন পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি হয়। 3 সময়গত উপযোগ। সময়গত উপযোগ হলো যে তার উৎপাদিত পণ্য অনুযায়ী, ভোক্তাদের চাহিদা অনুযায়ী যখন পণ্য পৌঁছায়, নির্দিষ্ট সময়ের মধ্যে সময়গত উপযোগ বলে। অর্থসংস্থান। অর্থসংস্থান হলো তার উৎপাদিত পণ্য যখন ভোক্তার নিকট পৌঁছায় তখন বিনিময় হয়। এটা যদি বড় আকারে হয় এবং ভোক্তা এইভাবে অর্থের সংস্থান সৃষ্টি হয়ে থাকে। অথবা অন্যভাবে তাহলে বলা যায় উৎপাদনের পর
পণ্য কিনে বিক্রয় পর্যন্ত সংরক্ষণ করে বন্টন প্রণালী উৎপাদনকারীর অর্থ সংস্থান করে। এছাড়া বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দিয়ে বন্টন প্রণালীর উৎপাদনকারীকে অর্থ সংস্থানে সহায়তা করে থাকে। তারপরে ঝুঁকি গ্রহণ। উৎপাদনকারী যখন পণ্য তার চূড়ান্ত ভোক্তার নিকট দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় তখন বিভিন্ন পৌঁছানো গেলে পরিবহনের মাধ্যমে পণ্যের ঝুঁকি থাকতে অথবা বৈরী আবহাওয়ার জন্য পণ্য নষ্ট হয়ে যেতে পারে। এই মন মানসিকতা থেকে উৎপাদনকারী ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে পারে। তথ্য সরবরাহ উৎপাদনকারীর বন্টন প্রণালীর মাধ্যমে বিভিন্ন তথ্য পেয়ে থাকে, যেমন ভোক্তার রুচি, পছন্দ, চাহিদা, ক্রয় ক্ষমতা, ক্রয় অভ্যাস প্রভৃতি। খুচরা বিক্রেতারা ভোক্তাদের সম্পর্কে এসে বলে এসব তথ্য উৎপাদনকারীকে জানা বিভিন্ন বিপণন গবেষণা না করলেও হয়। এইভাবে তোমাদের উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করে। 2, ভোক্তার দৃষ্টিকোণ থেকে ব্যয় হ্রাস। একটি প্রতিষ্ঠান যখন উৎপাদন করে আর চূড়ান্ত ভোক্তা দেশের প্রত্যন্ত অঞ্চলে, অনেক গ্রাম অঞ্চলে কিংবা শহর অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন তারা যদি পণ্যটি পায়, তাদের ব্যয় হ্রাস হয় এবং উৎপাদনকারী বা তার উৎপাদিত পণ্য সহজভাবে ভোক্তাদের নিকট সেবা প্রাপ্তি। চূড়ান্ত ভোক্তা যখন তাদের চাহিদা মোতাবেক পেয়ে থাকে, তখন তারা কি সেবা পেয়ে থাকে। তথ্য সরবরাহ ঠিক থেকে যে তথ্য সরবরাহ করা হয় ভোক্তার দৃষ্টিকোণ থেকে, এখন উপরের দিকে উৎপাদকের নিকট যায়, তখন তাদের রুচি, তাদের ক্রয় ক্ষমতা, তাদের সামর্থ্য, ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে পণ্য সরবরাহ করে থাকে। তারপরে তোমার পণ্যের তুলনা, অর্থ সংস্থান এবং বিষয়টি পয়েন্ট সম্পূর্ণ নতুন, সেটা হলো বন্টন প্রণালীর আরেকটি কাজ হচ্ছে পণ্যের মূল্য অন্যান্য শর্তের ব্যাপারে ক্রেতার সাথে আলাপ আলোচনা করে একটা সমঝোতা পৌঁছে, যাতে মালিকানা ও পণ্যের দখল রূপান্তরিত হতে পারে। যেমন মূল্য কত হবে, কত দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে এবং কোথায় ডেলিভারি দেওয়া হয়, ওয়ারেন্টি কত দিনের, ইত্যাদি বিষয়ে বন্টন প্রণালী ক্রেতার সাথে সমঝোতায় পৌঁছে। তারপরে আসো তৃতীয় পর্যায়ে সমঝোতার দৃষ্টিকোণ থেকে অর্থ সংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন এবং জাতীয় আয় বৃদ্ধি। এক্ষেত্রে অর্থ সংস্থান পূর্বের মতোই। তৃতীয়, জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন এই বিষয়টা হলো মানুষ পরিবর্তনশীল, মানুষের ক্রয় অভ্যাস পরিবর্তন, মানুষের জীবনযাত্রা সমৃদ্ধি লাভ করে, এইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, এইভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আর মানুষের জীবনযাত্রার মান যখনই উন্নয়ন হবে তখন স্বাভাবিকভাবেই জাতীয় আয় বৃদ্ধি পাবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, আজ মূলত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়েরই 6ষ্ঠ অধ্যায়েরই পণ্যের শ্রেণীবিভাগ, বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ এবং অন্যান্য বিষয়ে আলোকপাত করব।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।